সঙ্গীন প্রণয়াশক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ১৩তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। শীত পেরিয়ে সে কবে বসন্ত নেমেছে ধরণী জুড়ে, তবে ক্যালিফোর্নিয়ার জগাখিচুড়ি আবহাওয়ায় সে বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দুকদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বুড়িয়ে এসে জড়িয়ে নিচ্ছে আষ্টেপৃষ্ঠে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক টেনে বুক ভরে বাতাস নিলে মনে হয় এটা শহুরে জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর চাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লসমসের দারুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস, চেরি ব্লসমসের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কেনা কৃতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডেও দুটো চেরি ব্লসম গাছ রয়েছে। কালো ফ্রেঞ্চ গেটটার দুই ধারে পাহারাদারের মতোই সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে আছে তারা। বসন্ত হওয়ার দরুন চেরি ব্লসমসের ভারে কেমন নুইয়ে পড়েছে গাছ দুটো। অরু এক ঝলক গেটের দুপাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার কৃতিককে দেখছে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে অরুর দিকে তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত 5 মিনিট যাবৎ এভাবে চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক, আর অরু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে, যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃতিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই, বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে। স্ট্রেঞ্জ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সেই কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কী সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ঢকাত করে একটা শুকনো ঢোক গিলে অরু শুধায়, ভাবছি আপনি কি আসলে কালকের সেই মানুষটা যে ওভাবে বল নাচ? শাট আপ। কৃতিকের ধমকে অরুর কথা মাঝপথে আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখে যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস। স্টুপিড একটা। ধমক খেয়ে অরু মুখ কাচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছি। কালকের আপনাকে তো আমি চিনতে পারছিলাম না জানেন, কেমন কেমন যেন লাগছিল আপনাকে। আর ওই চোখগুলো। ওরও হাত উঁচিয়ে কৃতিকের চোখে ইশারা করতেই কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে, তারপর গমগমে আওয়াজে বলে, জ্বরটা এখনও আছে, তাই ভুলভাল বকছিস, আজ আর ভার্সিটি যেতে হবে না। ওরও নিজ ভ্রুকুঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে। মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশে ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটি যাব না? তোর শরীরটা ভালো নেই তাই বলছি, নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসবে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। অরু নিজের গাল ও গলায় হাত ছুড়িয়ে বলল, এতটুকু জ্বরে কিছু হবে না, সরুন তো, আমি ভার্সিটি যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার আছে। তপ্ত গালে খড়খড়ে হাতের শক্ত চাপ অনুভব করতেই অরুর কথা মাঝপথে আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে সস্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গালপেটে রক্ত বেরিয়ে আসবে। কৃতিক নিজ হাতের বাঁধন ঢিলে না করেই রুষ্ট কণ্ঠে বলল, আমি বলেছি না, তার মানে নাই। কথাটার উপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি, রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তোর। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব, মার্ক মাই ওয়ার্ড। অরুর মুখ থেকে অস্পষ্ট সুরের কথা বেরোলো এতক্ষণে। লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনি ও অরুকে নিজ হাত আর কথার ধারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে।
তবে খানিকক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গতে শীতল জলের ছাড় দেওয়ার জন্য। কৃতিক নীরবে অরুর গালটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটোতে হাত বুলাতে বুলাতে বিরক্ত সুরে অস্ফুট স্বরে বলল, সারা জীবন তো দূরে থাক, উপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায়, তারপর এক মুহূর্তও নয়। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃতি খুব ভালোভাবে শুনল। অতঃপর নিজ পকেটে দুহাত গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাটটা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আরও অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছাতে, আই সয়ার। অরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করল না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা, তারপর আপনি আর আপনার বোরিং জীবন, দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। অরু এখনও দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সরতে কৃতিক গট গট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটি যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতে সপ্তম আসমানে চড়েছিল। কৃতিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেই আমি উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকেও দুহাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা আমি রাখি। কৃতিক পেছনে না তাকিয়ে চোখের উপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয় দেখব জান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অনু ডাক্তারের আর্জেন্ট কলে সেই সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। আর কৃতিকের থাকা না থাকা অরুর জন্য সমান কথা। কারণ আর যাই হোক, অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমের কাউচে কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরের প্রচণ্ড দাবদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছাও হয়নি তার। কৃতিকের ভয়ে ভার্সিটি না গিয়ে একদিক থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহা মুসিবত হতো। পাছে না আবার সেদিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মান সম্মানের 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর। আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে ওরও। গরম কম্পিউটারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজার খানেক প্রশ্ন। কখনো অজান্তে মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকাবাঁকা মেঠো পথ, তো কখনো আরামপ্রিয় সংস্কৃতি মনা নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরলমনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই ওর মনে পড়ে যায় কাল পার্টিতেও কোনো একটা বাংলা গান বাজছিল। তারপর কৃতিকের মাঝে যেন অন্য কেউ হানা দিল, একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রভ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল ওরও। আর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটল, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বরে ঝলসে যাচ্ছে ওরও। জ্বরে পুড়তে পুড়তে হঠাৎ বোধ হলো কালকে কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝেই ওর বুক ছিঁড়ে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসে পাসওয়ার্ড টিপে মেইন ডোর খোলার পিকপিক আওয়াজ। কে এসেছে দেখার জন্য ওরও কম্পিউটার মুড়ি দিয়েই উঠে বসলো। তৎক্ষণাৎ কৃতিকের নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিসা। এলিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগাটা তীর তীর করে কাঁপছে ওর। ওরও এলিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, অতঃপর সাহস জগিয়ে শুধালো, কি সমস্যা আপু? এলিসা দোতলার করিডোর থেকে চোখ সরিয়ে ওরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাট কাট আওয়াজে জিজ্ঞেস করলো, জেকে কোথায় ওরু? সকালে ভার্সিটিতে গেল, মিনমিনিয়ে জবাব দেয় ওরু। ওরুকে ভারী কম্পিউটার মুড়ি দিয়ে থাকতে দেখে এলিসা নিজের রাখি ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধায়, তুমি ঠিক আছো ওরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথে রেখেছিলাম সারাটাক্ষণ। মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তা অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এভাবে জ্ঞান হারালে? বলো আমাকে।
অরু হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু, দম বন্ধ হয়ে আসে। সে কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। এলিসা সচকিত হয়ে বলল, কে আটকে রেখেছিল তোমায়? এলিসার প্রশ্নে অরুর মুখটা ফাংশুটের রূপ ধারণ করল। ও কেন যেন জবাব দিতে চাইল না। এলিসা আবারও অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগে ফোন কল চলে আসাতে জিজ্ঞাসাবাদ পর্বের এখানে ইতি ঘটে। এলিসা ফোন কানে তুলে মেইন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়াই আছি অরু, নেক্সট টাইম এসে শুনবো। এলিসা চলে যাওয়াতে অরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। জ্বরের ঘোরে এটা ওটা এত প্রশ্নের মোটেই উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল না অরুর। এলিসা চলে গিয়েছে, ভালোই হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে পড়ল অরু। ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুটে বলল, এলিসা আপু হঠাৎ কৃতিক ভাইয়ার খোঁজ করছে কেন? তাও বাড়ি বয়ে এসে, ফোন করলেই তো হয়। অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতে সিকিউরিটি গার্ডটা এলিসার পথ আটকে দাঁড়ালো। অতঃপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগারে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ অ্যালাউ না। এলিসা মাথা নিচু করে কথাটা শুনল। অতঃপর নিজের অ্যাথলেটিক 5 আঙ্গুল মুষ্টিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগারে 2-3টা পাঁচ বসিয়ে কটমটিয়ে বলল, কে আটকাবে আমায়? বল, কে আটকাবে? এলিসার শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটির লোকটা সেখানে পড়ে রইল। আর এলিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছি কৃতিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনে আটকে আছে। সেইখানে খানিক বাদে বাদে অজান্তেই দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছেও। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ের মুখ থেকে বেরোবে একটা বাক্য, হাউ ম্যানলি। তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্ত একটা রেঞ্জার, তাই ওর এসবে খেয়ালও কম। আর এই মুহূর্তে এলিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েও দিল। ও কৃতিকের কেবিনের দরজাটা সশব্দে খুলে জেকে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গিয়েছিস? এলিসা থাপ থাপ পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃতিক? কি করেছি? কৃতিকের দাসারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার। তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথলিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমনভাবে কেটেছিস মেয়েটার ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এলিসার কথায় আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই। ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগাড়ে। এলিসা এবার রেগে কৃতিকের ডেস্কের উপর সজোরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কৃতিক। তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতটা জঘন্য কাজ? তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানো দুঃখে মেয়েটা লিটারেলি সুইসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কৃতিক। এক্স্যাক্টলি, আই ক্যান ইম্যাজিন, অ্যান্ড দ্যাটস হোয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছে ঠিক কতটা মূল্যবান। মখমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, অথচ কথার পরতে পরতে তীব্র রাগের বহিঃপ্রকাশ। এলিসা বিরক্ত হয়ে বলল, তোর কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না আমার জেকে। প্লিজ এই হাইড অ্যান্ড সিক গেমটা এবার অফ কর। কৃতিক কপালের ভাঁজ ফেলে বলে, খুলেই তো বললাম আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু সায়র অ্যান্ড অর্ণব, ভুলটা করার আগে ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তার জন্যই স্রেফ ছোট একটু শাস্তি দিলাম। কৃতিকের ঘোরানো পেঁচানো কথার জট খুব বেশি খোলা হলো না এলিসার। তার আগে কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃতিককে আর্জি জানিয়ে বলে, স্যার, উনি গেটের সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে। এলিসা চোখ ছোট ছোট করে কৃতিকের দিকে তাকিয়ে ইশারা করে বলল, কিরে বল, আমি তোর ফ্রেন্ড। কৃতিক ভ্রু কুঁচকে একবার এলিসার ইশারারত মুখের পানে চাইল, তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন। টেনে টেনে নিয়ে যান তো। সে কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। এলিসা কৃতিকের দিকে তেড়ে মেরে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়?
তবে খুব বেশি কাছে আসার আগে সিকিউরিটিরা সবাই মিলে ধরে ওকে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথায় গেটের কাছে। কৃতিক থাই লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সে দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতে চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল ওর। এতক্ষণের হাস্যোজ্জ্বল গৌরবর্ণ মুখটা ক্ষণিকের মাঝেই কাঠিন্যতায় ছেয়ে গেল। মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরায় বন্দী অচেতন মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় ওরুকে এতটা কাছে পেয়ে কৃতিক নিজের মধ্যে ছিল না। অজান্তে আটকে গিয়েছিল অরুময় ভ্রমের গোলক ধাঁধায়। সব সময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হারিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর ওরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্বিত ফিরে পায় কৃতিক, ফিরে আসে কঠিন বাস্তবতায়। তবুও কোনো এক অযাচিত বিপদ থেকে ওরুকে প্রোটেক্ট করতেই পিছু নিয়েছিল। কিন্তু ওরু স্টেজের পেছনে চলে গেলেও কৃতিকের আর যাওয়া হয়নি সেদিকে। তার আগে ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিসা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতিকের যেতে হয়েছিল এলিসার সাথে। ওদিকে অর্ণব আর সায়র এলিসাকে খুঁজতে খুঁজতে ব্যাক স্টেজে এসেছিল, কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভিশন এলিসাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয়, এলিসা ওদের থেকে কৃতিককে বেশি ভরসা করে। সায়র আর অর্ণব যখন ব্যাক স্টেজের অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগুচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারো গঙ্গানির আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না। ভেন্টিলেটর থেকে আসা বাইরের মৃত আলোতে ওরা ভালোভাবেই দেখছিল ফ্লোরে আগোছালো হয়ে পড়ে মৃত আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে? ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতেই ওরুর মুখটা দেখে আঁতকে ওঠে সায়র। সায়রকে এভাবে শকড হতে দেখে অর্ণব শুধালো, কিরে আঁতকে উঠলি কেন? সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো ওরু, কৃতিকের স্টেপ সিস্টার। হ্যাঁ তাই তো দেখছি, কি হলে বলতো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হেসে হেসে বলল, তাই তো দেখছি মানে? খবরদার এটা যাতে জেকের কান অবধি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্টির পার্ট লন্ডভন্ড করে দিতে ওর এক সেকেন্ডও ভাববে না। এখন চল, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে, ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জেকের। সায়র ওকে মাঝপথে থামিয়ে দিল। দেয়ালেরও কান আছে এমন মুখ ভঙ্গিমা করে বলল, তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছুই না। জেকে এই মেয়েটার প্রতি লিটারালি অবসেসড। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমন ভাব দেখায় যেন হি ডিডন্ট ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো, কেয়ার ইজ দ্য লেম ওয়ার্ড, এর থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, আজ বোধ হয় তুই একটু বেশি খেয়েছিস সায়র। কৃতিক হাঁটুর বয়সী একটা মেয়ের প্রতি অবসেসড, তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ওর দাকুমড়া সম্পর্ক, আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল, কৃতিকের মতো পার্সোনালিটিতে কোনোরূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবসেসড। হা, ভেরি নাইস জোকস। অর্ণবের যুক্তির পেছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা তোকে বিশ্বাস করতে হবে না, অ্যাটলিস্ট আমার কথাটা রাখ, ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পেছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম। আড়ালে শুকনো ঢোক গিলে সায়র শুধালো, জেকে তুই এখানে হঠাৎ? কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল, একজনকে খুঁজছি। অর্ণব শর্ত, কে পড়ে আছে ওখানে? এতক্ষণ সায়রের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু একটু সন্দেহ হচ্ছে, তাই ও নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই ওরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের। খানিকক্ষণ আগে একটু একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ ওরু। মায়াবী কোমল গোল গোল মুখটায় ফ্যাকাশে ছাপ স্পষ্ট। কৃতিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিল ওরুর তুলতুলে নরম অসার শরীরটাকে। অর্ণব সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না, এজন্য ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না, হঠাৎ কারো গঙ্গানির আওয়াজ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম ওরুকে।
কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতোই বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে, কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11-র ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় চেয়ে আছে। একে একে সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালো রঙা মার্সিডিসটা। নিজে ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক। কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তে সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণেই অরুর মলিন অবচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমনভাবে মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করে ফোনের ড্রাইভেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিওস চেক করতে করতে বলল, হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসল কার্ল পিটের চেহারা ভেসে উঠেছে। তাকে তার কাজের পারিশ্রমিক দেব। চোয়াল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশলাইট চালানো। ও প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলে, তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু যখন পুরোপুরি অচেতন, ঠিক তখনই এর থেকে ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাছে এনে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়রার অর্ণব চলে আসে ওখানে, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বলল, তার মানে ক্যাথলিন এখনও পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখনও কফিহীন ছ্যাটছ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছো, তাই ছোটোখাটো শাস্তি তো তোমাকে পেতেই হতো। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথেই রয়, সব কিছু রেখে শুধুমাত্র অরুর চুলি কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।